আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের গল্প মেয়েরা যখন মেয়েদের বন্ধু। গল্পটি শুনে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। শুরু করছি আজকের গল্প। পার্থপ্রতিম ঘোষ হচ্ছেন আমার বস। ক্রিয়েটিভ জোনে চাকরি নিয়েই বস হিসাবে যাকে পাই তিনি আমেরিকার ফেরত MBA। ওখানে ভালোই চাকরি করতেন। বিয়ে করেছিলেন প্রবাসী এক বাঙালি মেয়েকে। বিয়ের পর কোনো এক সমস্যার কারণে সস্ত্রীক ফিরে আসেন দেশে। বয়স 40-এর কোঠায়। নিপাট ভদ্রলোক, কাজে খুবই দক্ষ ও সদানন্দময়। এমন একজন মানুষের যে কী সমস্যা হতে পারে সেটা আমার মাথায় ঢোকে না। সে যাক, যোগ্য লোক এসেই চাকরি পেয়ে গেলেন ক্রিয়েটিভ জোনে GM পদে। জয়েন করতে না করতেই কোম্পানির পোয়াবারো অবস্থা। প্রতিদিনই ক্লায়েন্ট বাড়ছে। ডে বাই ডে অ্যাড ফার্মের অর্থনৈতিক অবস্থা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। পরে জানলাম স্যারের ছেলে মেয়ে নেই, হবে হবে করে হচ্ছে না। এই নিয়ে চেষ্টা তদ্বির ডাক্তার দেখানো চলছে। পরে স্যারের বাড়ি গিয়েছি অনেকবার। তার স্ত্রী অসম্ভব ভালো একজন নারী, অপূর্ব সুন্দরী। দুধে আলতা গায়ের রং, স্লিম বডি, চোখ টানা টানা, মাথার চুল কুচকুচে কালো, বেশ লম্বা, যেন পাহাড়ি ঝর্ণা নীরবে নেমে গেছে। বয়স 30, স্যারের চেয়ে 8 বছরের ছোট। যুদ্রী হিসাবে ভালোই মানিয়েছে তাদের। আমার স্যারের বাড়িতে প্রথম যাওয়া হয় তার ম্যারেজ অ্যানিভার্সারিতে। এরপর অনেকবারই গিয়েছি। বলা যায় তার স্ত্রীর আকর্ষণেই যাওয়া শুরু। কেমন একটা টান জন্ম নিয়েছিল তুলি বৌদির ওপর। যখনই মন ভারী হয়ে যেত হুট করেই চলে যেতাম বৌদির কাছে। বৌদিও মাঝে মধ্যে ফোন করে আমাকে যেতে বলতেন। কখনো কখনো অফিস আওয়ারেই চলে গেছি তুলি বৌদির বাড়ি। কোনো দিন তুলি বৌদির সাথে লাঞ্চও করেছি। আসলে তুলি বৌদি ছিলেন বেশ নিঃসঙ্গ। পার্থ স্যার অফিসে চলে এলে একেবারেই সে একা হয়ে যেত। 3 রুমের ফ্ল্যাট, বাড়িটা খালি খালি লাগে তার। খাঁ করে। আছে শুধু 12 বছরের একটি কাজের মেয়ে অনিমা। সে এমন কি আর সঙ্গ দেবে, এমন কি আর একাকিত্ব দূর করবে? পাশে কেউ একজন থাকলেই কি নিঃসঙ্গতা কেটে যায়? নিঃসঙ্গতা কাটাতে কেউ একজন হওয়া চাই খুব আপন। ওনাদের বাড়িতে শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন খুব একটা আসেন না। আর বৌদির দিকের আত্মীয় বলতে তেমন কেউ নেই। বাবা মা ভাই বোন সবাই থাকেন আমেরিকায়। এই কারণে হয়তো তুলি বৌদি প্রায় ডাকতেন আমাকে। আমি গেলেই বৌদি খুব খুশি হতেন। আমি চলে এলে ফের নিঃসঙ্গতা তাকে আঁকড়ে ধরত অক্টোপাসের মতো। স্বামী হিসাবে পার্থ স্যার খুবই পারফেক্ট। স্ত্রীর প্রতি কোনো রকম অবহেলা আমার চোখে পড়েনি। অফিস থেকে টাইম টু টাইম ফোন করতে দেখতাম বৌদিকে। অফিসের কলিগদের সঙ্গেও তার ব্যবহার খুবই ভালো ছিল। আমাকেও খুব স্নেহ করেন। প্রয়োজন হলেই তার রুমে ডাকেন, বুদ্ধি পরামর্শ দেন। খুব ভদ্র এবং আন্তরিক মানুষ। আমি প্রথম যেদিন ক্রিয়েটিভ জোনে জয়েন করি, আমাদের ম্যানেজার বিবেক শর্মা সাহেব আমাকে একে একে আমার পুরনো কলিগদের সঙ্গে পরিচয় করিয়ে সব শেষে নিয়ে গেলেন পার্থ স্যারের রুমে। আমাকে ঢুকতে দেখেই কোম্পানির GM পার্থপ্রতিম ঘোষ উঠে দাঁড়ালেন। বিবেক স্যার পার্থ স্যারের সঙ্গে আমাকে পরিচয় করে দিয়ে বললেন, ইনি কোম্পানির GM, মার্কেটিং অ্যান্ড সেলস ও ইনিই দেখেন। সেই অর্থে ইনিই আপনার বস। আমি গুড মর্নিং জানিয়ে আলাপ পরিচয় সেরে নিলাম। আমি ভেবেছিলাম এত বড় একটা অ্যাড ফার্ম এর GM তিনি, আমেরিকা ফেরত, আমাদের কোম্পানির একটা ক্রিয়েটিভ ফার্ম, নিশ্চয়ই হ্যান্ডশেক নিতে হাত বাড়িয়ে দিয়ে বলবেন কংগ্র্যাচুলেশন। কিন্তু দেখলাম তিনি আমাকে প্রত্যুত্তরে গুড মর্নিং জানিয়ে বললেন, দাঁড়িয়ে আছেন কেন, বসুন প্লিজ। বিবেক সাহেব আপনিও বসুন। নো থ্যাঙ্কস স্যার, MD স্যার কল করেছেন, আমি বরং যাই, আপনারা কথা বলুন। বিবেক স্যার আমাকে বললেন, ওকে, তাহলে স্যারের সাথে কথা বলুন। বিবেক স্যার চলে গেলেন। আমি তখনও দাঁড়িয়ে আছি। স্যার আমাকে বললেন, আরে দাঁড়িয়ে আছেন কেন, বসুন। আমি স্যারের সামনে বসলাম। স্যার কি একটা ফাইলের পাতা উল্টে পাল্টে দেখছিলেন। আমি তার সামনের চেয়ারে বসে তাকে পর্যবেক্ষণ করছিলাম। মেয়েরা সাধারণত যা করে, ভেরি মাচ হ্যান্ডসাম, ক্লিন শেভড,
স্যারের পারফিউমের ফ্লেভারটা খুব মিষ্টি, ভদ্র ছাঁট চুল, বাঁ পাশের সিথিতে বেশ লাগছে তাকে। বস হিসাবে মোস্ট পারফেক্ট। অফিসের বসেদের এরকম না হলে কি মানায়? চাকরি জীবনের প্রথম বস হিসাবে এইরকম একজনকে পাবো কখনো কল্পনাই করিনি। আই অ্যাম প্রাউড ফর মি, প্রাউড ফর হিম। যাই হোক, নতুন বসকে পর্যবেক্ষণ করতে করতে কাটলো কয়েক মিনিট। একসময় স্যার ফাইল বন্ধ করে টেবিলের একপাশে ঠেলে দিয়ে বললেন, সরি, অনেকক্ষণ আপনাকে বসিয়ে রাখলাম। আমি ভদ্রতার খাতিরে বললাম, না না স্যার, কোনো অসুবিধা নেই। এবার বলুন, নতুন চাকরি কেমন লাগছে? ভালোই তো স্যার। এর আগে কোথাও জব করেছেন? আজ্ঞে না স্যার। সে যাক, আপনার কি কি কাজ করতে হবে আমি ফাইন্ড আউট করে আপনার সাথে পরে বসবো, ওকে? ঠিক আছে স্যার। আমি কি এখন উঠবো স্যার? আমি ভাবলাম বস হয়তো ব্যস্ত আছেন, তাই আপাতত বিদায় নিতে চাইলাম। শুনুন, আমাকে কথায় কথায় স্যার বলার দরকার নেই। আমার নাম পার্থ প্রতিম ঘোষ। ঘোস্তা বা পার্থদা বললেই চলবে। আরেকটা কথা, আমি চেইন অফ কমান্ডে বিশ্বাসী নই, টিম ওয়ার্কে বিশ্বাসী। আমরা সবাই এখানে চাকরি করতে আসিনি, কাজ করতে এসেছি। ওকে স্যার। এখন কি আমি যেতে পারি স্যার? পার্থদা জোর গলায় হাসলেন। হাসতে হাসতে বললেন, নট স্যার, টেল মি অনলি পার্থদা। ওকে? ওকে স্যার, সরি স্যার, আই মিন পার্থদা। ওকে ওকে মাই ডিয়ার। এরপর আমার নাম জানতে চেয়ে বললেন, ওহো, আপনার নামই তো জানা হয়নি। কি যেন আপনার নামটা? লোপামুদ্রা সেন। ভেরি নাইস নেম, খুব সুন্দর। আচ্ছা, ইন্টারভিউ বোর্ডে তো আপনি বলেছিলেন কলকাতায় আপনার কেউ থাকে না। কি বলেছিলেন না? হ্যাঁ, বলেছিলাম। তাহলে এখন কোথায় থাকা হয়? আমার এক বান্ধবীর বাড়িতে। ভাবছি হোস্টেলে চলে যাব। খোঁজ করেছেন? হ্যাঁ, গতকাল কোল পার্কের দিকে একটা দেখে এসেছি। পরিবেশটা ভালোই। দেখি হয়তো শীঘ্রই উঠে পড়ব। ওকে, পরে আবার কথা হবে। আই উইশ টু ইয়োর গুড লাক। থ্যাংক ইউ, ওয়েলকামস। এরপর একে একে পার্থদা আমাকে মার্কেটিং সম্পর্কে অনেক ধারণা দিয়েছেন, অনেক টিপসও দিয়েছেন। পার্থদার ঋণ আমি কোনোদিনই শোধ করতে পারবো না। আমার ভুলগুলো আন্তরিকতার সঙ্গে শুধরে দেবার চেষ্টা করেছেন সব সময়। কখনো রাগেন না। অল থিংস পজিটিভ। কোনো অ্যাসাইনমেন্ট নিয়ে ফেল করলেও পার্থদা পাস মার্কস দিয়ে দেন, আরেকবার সুযোগ দেন। শুধু সুযোগ দিয়েই ক্ষান্ত থাকেন না, দ্বিতীয়বার যাতে সাকসেস হতে পারি সেভাবে গাইড করেন। দিনে দিনে আমি হয়ে উঠি তার স্নেহভাজন অধীনস্থ। আপনি থেকে তুমিতে কোম্পানির প্রত্যেকটা কর্মী পার্থদাকে খুব ভালোবাসেন। আর এমন বসকে কেউ না ভালোবেসে পারে? পার্থদা আমেরিকা ফেরত নিপাত ভদ্রলোক হলেও উনি 16 আনা বাঙালি। কথায়, আচার আচরণের সব কিছুতে। এমন একজন পুরুষকে কোনো মেয়ে পছন্দ না করে থাকতে পারে? আমার কামনাতেও এরকম একজন পুরুষ থাকতেই পারে। পার্থদা একজন বিয়ে করা পুরুষ। তুলি বৌদির মতো একটা লক্ষ্মীবন্ত বউ আছে তার। এ মুহূর্তে তুলির বৌদির সবচেয়ে কাছের শুভাকাঙ্ক্ষী আমি। তাই পার্থদাকে নিয়ে ভাবার কোনো অবকাশই নেই। এরপরও অবুঝ মনটায় হুট করেই পার্থদার ব্যক্তিত্বের টান চলে আসে। ইস, আমার স্বামীটাও যদি এরকম হয়। অবশ্য তুলি বৌদি একদিন কথা কথায় বলেছিল, আমার স্বামীর মতো একটা বর খুঁজে দেবো তোমাকে। থ্যাঙ্কস তুলি বৌদি, ইউ আর সো গ্রেট। কিন্তু তুলি বৌদি কী করে জানলো পার্থদার মতো বর আমার পছন্দ? বৌদি কি আমাকে সন্দেহ করছে? কিংবা পার্থদাকে? সন্দেহপ্রবণ মেয়ের মতো নয় সে। তাহলে নাকি পার্থদা আমাকে নিয়ে বাড়িতে আলাপ করে? পার্থদা সে ধরনের মানুষও নয়। এছাড়া অফিসের সম্পর্কের বাইরে তো তেমন কোনো সম্পর্ক নেই আমার সাথে। তবুও কম্পিউটারে সার্চ করলে যদি কিছু পাওয়া যায় তো তুলি বৌদির ছোট বোনের মতো কেউ একজন হিসাবে কোনো একটা ফাইল পাওয়া যেতে পারে। এর বেশি কিছু নয়। পার্থদার মতো একজন পুরুষ তার পছন্দ, এ ভাবনা তুলি বৌদির কেন এলো জানি না। একদিন জানতেও চেয়েছিলাম, বৌদি একটা কথা বলবে আমাকে? বলো, কি জানতে চাও? আমি যথাসাধ্য চেষ্টা করব তোমার প্রশ্নের জবাব দিতে। না না, তেমন কিছু না। আচ্ছা, তুমি যে সেদিন বললে পার্থদার মতো একটা বর খুঁজছো আমার জন্যে,
কেন বলো তো? পার্থদার মতোই খুঁজতে হবে কেন? সবাই কি পার্থদার মতো হয়? খুঁজলেই কি পছন্দের কাউকে পাওয়া যাবে? আমার প্রশ্ন শুনে হেসেই খুন তুলি বৌদি। এভাবে তাকে কখনো হাসতে দেখিনি। তুলি বৌদি এভাবে ভেতরের সব দুঃখ একাকিত্ব দূর করে হেসে উঠলেন, না কৃত্রিম হাসিতে একাকিত্ব দূর করতে চাইলেন, কিছুই বোঝা গেল না। আমি শুধু তার হাসির ঝর্ণাধারায় সিক্ত হয়ে আমার প্রশ্নের উত্তর পেতে ফের তাগাদা দিলাম। হাসছ যে? বলো না, তোমার কাছে কেন মনে হলো আমি পার্থদার মতো বর চাইছি? তুলি বৌদি সময় নিয়ে ধীরে ধীরে হাসির জমরিকা ঘটিয়ে বলল, না না, তেমন কিছু না। তুমি খুব ভালো মেয়ে, আর একটা ভালো মেয়ের জন্যে একটা ভালো বর দরকার হয় কি না? পৃথিবীর সব ছেলেকে তো আর আমি যাচাই করে দেখিনি, তোমার দাদাকেই দেখেছি। আমার কাছে ওই পৃথিবীর সেরা বর, সেরা হাজবেন্ড, সেরা মানুষ। বলতে পারো আমার কাছে ভালো চূড়ান্ত বিশেষণটা ওই। তাই তোমার জন্যে ওরকম একটাই বর চাইছি। আমাকে নিয়ে ভাবার জন্য ধন্যবাদ দিয়ে তোমাকে ছোট করব না। তবে তুমি যদি নাই জানো যে পার্থদা ছাড়া আর কাউকে সেরা ভাবতে পারছো না, তাহলে আমার জন্যে যাকে খুঁজে বের করবে, কি করে জানবে সেও পার্থদার মতো হবে? নাও হতে পারে। তোমার কথা মেনে নিয়েই বলছি। খুব কাছের মানুষ ছাড়া কারোর বাইরে ভেতরে জানা মুশকিল। ভেতরটা না হয় জানলাম না, বাইরেটা তো জানার কঠিন নয়। একটা দিক দেখে অন্তত এগোই। তুমি যা ভালো মনে করো। তোমার চয়েস নিয়ে আমার বিন্দুমাত্র দ্বিমত নেই। এরপর থেকে পার্থদার মতো মানুষ খুঁজে বেড়াচ্ছে তুলি বৌদি। পায়নি। না, পরে তুলি বৌদি যা বলেছে তা খুবই লজ্জার এবং এক অর্থে অপমানেরও। এত খোঁজাখুঁজি করে তোমার জন্য যখন তোমার পার্থদার মতো কাউকে পেলাম না, তখন একটা কাজ করলে হয় না? তোমার পার্থদাকেই। এ কথায় আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। জবাবে কি বলা উচিত তাও খুঁজে পেতে সময় নিলাম কিছু। আমাকে চুপ থাকতে দেখে বৌদি বলল, কি প্রস্তাবটা নিশ্চয়ই খারাপ দিইনি? তোমার সাথে পার্থকে মানাবেও বেশ। তুমি কি বলতে চাইছো? তোমার সাথে পার্থদাকে মানায় না, নাকি তোমার সাথে পার্থদা মানিয়ে নিতে পারছে না? কিন্তু তুমি বলেছিলে তোমার কাছে পার্থদা পৃথিবীর সেরা মানুষ কিংবা স্বামী। মাত্র কদিনের ব্যবধানে তুমি কী সব আবোল তাবোল বকছো? কারণটা কি শুনতে পারি? কোনো কারণ নেই। তোমাকে আমার পছন্দ, তুমি জানো বটে। আমাদের কোনো সন্তান নেই। নেই বলতে আমরা ব্যর্থ। আমরা বলাও বোধহয় ঠিক নয়, বলতে পারি আমি ব্যর্থ। পার্থর খুব ইচ্ছা বাবা ডাক শোনার। আমার ব্যর্থতার কারণে ও সন্তানের বাবা ডাক শোনা থেকে বঞ্চিত হচ্ছে। আমি ঠকাচ্ছি পার্থকে। এ কথাগুলো তোমাকে বলবো বলবো করে সাহসে কুলিয়ে উঠতে পারিনি। বড় বোনের দাবি নিয়েই বলছি, তুমি পার্থকে গ্রহণ করো। আমাদের সম্পর্কটা জিয়ে থাক। সম্পর্ক তো আছেই, থাকবেও। আসলে তুমি কি বুঝতে পারছো তুমি কি বলছো? হ্যাঁ, না বোঝার মতো বয়স আমি অনেক আগেই পেরিয়ে এসেছি বলে মনে হয়। আমি খুব ভেবে অনেক দিক চিন্তা করে তবেই তোমাকে এই প্রস্তাব দিচ্ছি। তুমি চাইলে পার্থর সাথে বিষয়টা নিয়ে ডিসকাস করব। তোমার সাথে আমাদের সম্পর্কটা সুসম্পর্কে গড়াবে। তাই পার্থ স্যার কি বলবে? খুব স্বাভাবিক গলায় আমি জানতে চাইলাম। তোমার কথা বলবো। বলবো আমি তোমাকে পার্থর বউ হওয়ার প্রস্তাব দিয়েছি, তুমি রাজি আছো। আর আর খুব শিগগির তোমাদের বিয়ের ব্যবস্থা করব। পার্থদা কি ভাববে বলো তো? ওভারঅল হি ইজ মাই বস। বস থেকে স্বামী, ব্যাপারটা গৃহশিক্ষক আর ছাত্রীর মতো হয়ে গেল না? সবচেয়ে বড় কথা হলো, আমি যখন পার্থদাকে স্বামী বলে জানবো, তুমি তখন কোথায় যাবে? তোমরা চাইলে তোমাদের সাথেই থেকে যাব, না চাইলে চলে যাব আমেরিকায় মায়ের কাছে। আমি বুঝতে পারছি না, এত বড় একটা কঠিন সিদ্ধান্তের কথা তুমি অবলীলায় বলতে পারছো কিভাবে? তুমি মানুষ না অন্য কিছু? সব বাঙালি মেয়ে কখনো মানুষ, কখনো অন্য কিছু। তুমি আমেরিকায় বড় হয়েও 16 আনা বাঙালিই রয়ে গেছো, আর আমরা বাংলায় থেকেও বাঙালি হতে পারলাম না। আমি একজন বাঙালি মেয়ে হয়ে আর একটা বাঙালি মেয়ের ক্ষতি করতে পারবো না। তুমি আমাকে মাফ করে দিও। ক্ষতি করতে যাবে কেন?
তোমরা চাইলে আমি তোমাদের সঙ্গেই থেকে যাব। পার্থকে আমি সন্তানের বাবা হিসাবে দেখতে চাই। সে তুমি রাজি না হলে অন্য কোনো সমর্থ মেয়েকে ঘরে তুলে আনব। তবুও আমাকে আনতেই হবে। তুমি খাল কেটে কুমির আনতে চাইছো। তুমি কি বুঝতে পারছো এর পরিণতি তোমাকে সইতে হবে? তুমি ভুল পথে পা বাড়াতে চাইছো। আমি বলছি তুমি পা বাড়িও না। নিজের পায়ে নিজেই কুড়ুল মেরো না। সেই থেকে তুলি বৌদির কাছে আর যাওয়া হয়নি। তুলি বৌদিও কল করেননি। পার্থদা ব্যাপারটা জানে কি না জানি না। পার্থদা তাদের বাড়িতে কেন যায় না তাও কোনোদিন জানতে চায়নি। আমার সাথে আগের মতোই স্বাভাবিক আচরণ করছেন। আগের মতোই অফিসে কিংবা অফিসের বাইরে প্রয়োজনে ডাকছেন, কথা বলছেন। সম্ভবত আমার জন্যে পার্থদার মতো বর খোঁজ করার ব্যাপারটা নিয়ে বৌদি পার্থদাকে কিছু বলেনি। অথচ বৌদির প্রস্তাবের পর আমি পার্থদার রুমে ঢুকতে প্রথম 2-1 দিন লজ্জা বোধ করেছি। পরে সব কিছু স্বাভাবিক হয়ে গেছে। মন থেকে সকল ভাবনা আমি ছেড়ে ফেলে দিয়েছি। দিব্যি কেটে যাচ্ছে আমার সময়। কিন্তু আজ হঠাৎ এতদিন পরে তুলি বৌদির ফোন। ব্যাপারটা কি? কলটা কি রিসিভ করব নাকি কেটে দেব? এতদিন পরে বৌদি ফোন করলো কেন? এইসব ভাবতে ভাবতে উঁকি মারি পার্থদার রুমে। পার্থদা আছেন কি না? নেই, হয়তো এখনও আসেননি, অথবা এসে এমডি স্যারের রুমে গেছেন। সে যাক। কল রিসিভ করে হ্যালো বৌদি, কী হয়েছে জিজ্ঞাসা করলাম। তুলি বৌদিও ভেজা গলায় বলল, লোপা, আমি বড্ড বিপদে পড়ে গেছি গো বোন, আমাকে একটু বাঁচাও না। কেন, কি হয়েছে বৌদি? বৌদির ভেজা গলায় আকুতি শুনে আমার মনটা খারাপ হয়ে গেল। কোনো অভিমান কিংবা রাগ কোনো কিছুই আমাকে আটকে রাখতে পারল না। উৎকণ্ঠা নিয়েই বৌদির কাছে আমাকে ফোন করার কারণ জানতে চাইলাম। বৌদি জানালো, তোমার দাদা কি অফিসে গেছে? কেন, কি হয়েছে বৌদি? তুমি একটু আমার এখানে আসতে পারবে? কখন? এখনই আসতে হবে। হ্যাঁ হ্যাঁ, পারলে এখনই একটু আসো। না ভাই, প্লিজ। তা আসবো, কিন্তু একটু বলো কি হয়েছে। পার্থদার কোনো সমস্যা? কিছু বলার জন্যে বৌদি একটু বিরতি নিল। এই ফাঁকে আমার চোখটা টোটো করে খুঁজতে থাকলো পার্থ স্যারকে। পিয়ন রবিকে ডেকে জিজ্ঞাসা করতেই ও জানালো, পার্থদা এখনও অফিসে আসেননি। ভাবার কথাই তো। পার্থদা 9টার আগে অফিসে ঢোকেন। এখন বাজে 9:30। সব কিছুই আমার কাছে কেমন যেন এলোমেলো মনে হলো। এর মধ্যেই তুলি বৌদি বিরতি শেষ করে জানালো, তোমার দাদার সঙ্গে আজ খুব ঝগড়া করেছি। সকালে খাবার না খেয়েই রাগ করে বাড়ি থেকে চলে গেছে তোমার দাদা। যাওয়ার আগে বলে গেছে আর কখনো বাড়ি ফিরব না। কি ভয়ঙ্কর কথা বলো তো। ওর মোবাইলে ফোন করছি সমানে, রিং হচ্ছে কিন্তু ধরছে না। আমি এখন কি করব লোপা? আমাকে একটা বুদ্ধি দাও। তুলি বৌদিও ফুঁপিয়ে কাঁদতে শুরু করলো। কি একটা ঠুনকো ঝগড়াঝাটির পর সকালের খাবার না খেয়ে স্বামী তার বেরিয়ে গেছে। এজন্যে কেউ এমন করে কাঁদতে পারে? তুলি বৌদি এখনও শিশুই রয়ে গেছে, বড় আর হলো না, মা হবে কি করে? এই তুমি এভাবে কেঁদো না তো। পুরো বিষয়টা আমার উপর ছেড়ে দাও। আমি দেখছি পার্থদা কোথায় আছে বা কোথায় গেছে। যদি কান্নাকাটি করো তো আমি কিন্তু পার্থদাকে খুঁজে দেখতে পারবো না। ঠিক আছে, তুমি একটু ওকে খুঁজে দেখে দাও ভাই। কথা দিলাম আমি আর কাঁদবো না। ঠিক আছে। সাথে সাথেই কান্না থামিয়ে দিল বৌদি। এরপর বলল, ওকে পেলে আমাকে একটু ফোন করো। ঠিক আছে, ফোন করে দেব। তুমি চুপচাপ বসে থাকো, আমি দেখছি ব্যাপারটা। তাহলে এখন রাখি বৌদি। রাখো। ফোন রেখে পার্থদার রুমে গেলাম। পার্থদার রুম তালা বন্ধ। তাহলে সত্যি তিনি আসেননি। তার মোবাইলে কি ফোন করব? করাই যায়। আমার রুমে এসে পার্থদাকে ফোন করলাম। কল হচ্ছে, কল হলো, কল ধরলেন না। একবার দুবার করে কয়েকবার কল করলাম তার মোবাইলে, ধরলেনই না। এখন কি করা যায়? ব্যাপারটা নিয়ে কি এমডি স্যারের সাথে ডিসকাস করব?
তাকে কি জানানো ঠিক হবে, নাকি জাস্ট এমডি স্যারের মোবাইলে ফোন করব? ভাবতে ভাবতে এমডি স্যারের রুমে গেলাম। স্যার কার সাথে যেন ফোনে কথা বলছিলেন। কথা বলা শেষ হলেই স্যারের কাছ থেকে মোবাইলটা এনে ফোন করলাম পার্থদাকে। এবার পার্থদা কল রিসিভ করে বললেন, হ্যাঁ স্যার, আমি এখনই আসছি। স্যার, আমি লোপা, আপনি কোথায়? এমডি স্যারের মোবাইলে আমার ফোন পেয়ে অবাক হলেন পার্থদা। অবাক হয়ে বললেন, এমডি স্যারের ফোন থেকে কেন ফোন করেছ? আমার ফোন থেকেও তো কল করছিলাম, আপনি রিসিভ করছিলেন না। ওকে, কিছু বলবে? হ্যাঁ। আপনি কি অফিসে আসছেন? হ্যাঁ, আসছি। ওকে, তাহলে অফিসেই আসুন। আধ ঘন্টার মধ্যে অফিসে এসে পৌঁছলেন পার্থদা। অফিসে কখনো তার পারিবারিক কথাবার্তা বলি না তার সাথে, আজ বলতে হলো। রুমে ঢুকেই প্রথমেই জানতে চাইলাম, বৌদির সাথে ঝগড়া করেছেন কেন পার্থদা? তুলি তোমাকে তাই বলেছে? শুধু তাই বলেনি, আপনি কিছু না খেয়েই চলে এসেছেন তাও বলেছেন। আর নাকি আপনি বলেছেন কখনো বাড়ি ফিরবেন না। এমন কি হয়েছে যে বাড়ি ফেরা যাবে না? দূর বোকা, তা হয় নাকি কখনো? বাড়ি না ফিরলে কোথায় যাব? জাস্ট কিছু একটা বলা। এমনি এমনি কেউ অত বড় কথা বলে? আর এভাবে বলার কারণে বৌদির কী অবস্থা হয়েছে জানেন? সে পাগলের মতো আপনাকে খুঁজছে, কান্নাকাটি করছে। আপনি এক্ষুনি বাড়ি যাবেন। কেন? বাড়ি গিয়ে বৌদিকে সান্ত্বনা দিয়ে আসবেন, তার কান্না থামিয়ে আসবেন, সরি বলে আসবেন। তুমি শুধু আমার দোষটাই দেখলে। ও কি বলেছে জানো? কি বলেছে? না, আমি বলতে পারবো না। ও আমাকে ইনসাল্ট করেছে। ওর প্রতি আমার যে ভালোবাসা তাতে চিড় ধরাতে চাইছে। ইচ্ছা করে কেউ এসব করে? এত বোকা মেয়ের সাথে রাগ করবো না তো কি করব? ঠিক আছে, এর একটা বিহিত হওয়া চাই। তুমিও চলো আমার সাথে। জাস্ট 1 মিনিট, আমি একটু এমডি স্যারকে বলে আসছি। আমাকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই বেরিয়ে গেলেন পার্থদা। আমি চলে এলাম আমার রুমে। তুলি বৌদি পার্থদাকে কি বলেছে আমার ধারণা হয়ে গেছে। পার্থদা খুব সরল ও জিনিয়াস বলেই আমাকে ব্যাপারটা বুঝতে দিতে চাননি, কিন্তু আমি বুঝি এবং খুব ভালো করেই জানি যে আজ সকালে তাদের দুজনের মধ্যে কী নিয়ে কথা কাটাকাটি কিংবা মান অভিমান হয়েছে। এখন কি করব? আমিও কি পার্থদার সাথে ওনার বাড়ি যাব? ব্যাপারটার একটা ফয়সলা হওয়া উচিত। বৌদির ভালোবাসায় টানাপোড়েন চলুক, আমি তা চাই না। চাই না পার্থদার ভালোবাসায় তুলি বৌদি ছাড়া অন্য কেউ ভাগ বসাক। যদিও সন্তান নাই থাকার দুঃখ কুড়ে কুড়ে খাচ্ছি তাদের। অনেকেরই তো সন্তান হয়ে বেঁচে থাকে না। পৃথিবীতে কত কিছুর অভাব নেই তো মানুষ বেঁচে থাকে। আমার ব্যাপারটাও ওদের জানিয়ে দেওয়া উচিত। জানিয়ে দেওয়া উচিত আগামী মাসে আমার এঙ্গেজমেন্ট। পার্থদা রাজি থাকলেও সে কখনোই তুলি বৌদির প্রস্তাব গ্রহণ করতে পারবে না। স্বামী স্ত্রীর জীবন শুধু দুজনের জন্যে, 3 জনে হয় না। ওদের জীবন ওদেরই থাক, আমি কেন ভাগ বসাতে যাব? আমার সাথে তুলি বৌদির যেমন সম্পর্ক আছে তেমনই থাক। বৌদি সুসম্পর্কের জন্যে যে পথে এগোতে চাইছেন তা কখনোই সম্ভব নয়। আজ এসব কিছুর একটা চূড়ান্ত সমাধান করে আসতেই হবে। আর দেরি নয়, যেতে হবে তাকে আজই, এখনই। গল্পটি সম্পূর্ণ শোনার জন্য ধন্যবাদ। গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন।